কয় পার্সেন্ট ভোট ভোট কাস্ট হয়েছে? সেজন্য কি আপনারা 2013 সালের 20 নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 4 দিন পর 25 নভেম্বর তার লালমাটিয়ার বাসায় পুলিশ রেড দেয়। মধ্যরাতে সবার ঘুমন্ত অবস্থায় তৎকালীন পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা তার কপালে পিস্তল ঠেকিয়ে বলে, মুভ করলে গুলি করে দেয়া হবে। এরপর তাকে তুলে নিয়ে যায় তারা। 25শে নভেম্বর 2013 আমার লালমাটিয়ার বাসায় রাত্রে হঠাৎ করে দেখি পুলিশ দরজা খুব জোরে ধাক্কাধাক্কি করছে, প্রচণ্ড শব্দ করছে। তো দরজা খুলে দেওয়া হলে হুড়মুড় করে 8-10 জন পুলিশ অফিসার সিভিলে তারা ঢুকে পড়ে। ঢুকে তারা প্রত্যেকটা রুমের মধ্যে ঢুকে পড়ে এবং রাতে ঘুমন্ত অবস্থায় কে কী অবস্থায় আছে কোনো প্রাইভেসিকে তোয়াক্কা না করে সবাই রুমের মধ্যে ঢুকে পড়ে এবং পরবর্তীতে আমার রুমে ঢুকে আমাকে তৎকালীন সময়ের এসি জুয়েল রানা পিস্তল তাক করে আমার মাথার সামনে ধরে, কপালের সামনে, ঠিক যে আপনি আমাদের হেফাজতে আছেন, আপনি যদি কোনো প্রকার মুভ করেন তাহলে আপনাকে গুলি করে দেওয়া হবে। আমি ঘুম থেকে উঠে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। পরবর্তীতে আমার বাবা চ্যালেঞ্জ করে, আমার বোন চ্যালেঞ্জ করে, তারা বলে যে আমরা মিন্টু রোড ডিবি অফিস থেকে এসেছি। প্রথমে তাকে চোখ বেঁধে ঘন্টার পর ঘন্টা ঘুরতে থাকে। ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া বলেন, তার ধারণা ছিল পুলিশ তাকে ক্রসফায়ারে মেরে ফেলবে। যখন জানতে পারে তার বাসায় সিসি ক্যামেরা ছিল, তখন পুলিশ তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরপর তার উপর শুরু হয় শারীরিক নির্যাতন। আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকার পরে মানে হঠাৎ করে তারা বলে, আপনার বাসায় তো সিসিটিভি আছে। আমি বললাম যে হ্যাঁ আছে। এরপরে তারা আমাকে নিয়ে যায়, মিন্টু রোডে নিয়ে যায়। মিন্টু রোডে নিয়ে গেলে ওই দিন আমাকে রাখে। 26 তারিখে আমাকে 45টি মামলায় 450 দিনের রিমান্ড পিটিশন সহকারে, এবং এটা দেখা গেল প্রথম দিকে 3টা মামলায় দিয়ে দিল 30 দিনের, এভাবে টোটাল মানে 1 মাসের মধ্যে 45টা মামলায় 450 দিনের রিমান্ড পিটিশন সহ কোর্টে আমাকে সাবমিট করে। তৃতীয় দিন আমাকে হঠাৎ করে এসে এক অপরিচিত পুলিশের লোক আমাকে এসে বলে যে আপনি জাকারিয়া? বললাম জি। সাথে সাথে আমার চোখের উপরে ঘুষি মেরেই আপনার এই ফোল্ড করা অবস্থা আমাকে ফোল্ড করে ফেলে। এই যে তাদের একটা গামছা জাতীয় একটা জিনিস দিয়ে আমার চোখ দুটো বেঁধে ফেলে আমাকে ধরাধরি করে নিয়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিকে তারা আমাকে ওই রুম থেকে বের করে বাম দিকে আমাকে নিয়ে যাচ্ছে, কারণ আমার 2 হাত দিয়ে ধরা, আমি পা দিয়ে আমি তো হেঁটে যাচ্ছি, 2 হাত দিয়ে তারা টেনে নিয়ে যাচ্ছে। এরপরে আবার কিছু সিঁড়ি টিড়ি বাওয়া একটু ঘুরে টুরে তারা আমাকে একটা রুমে নিয়ে যায়। নিয়ে আমার 2 হাতে তারা আপনার হ্যান্ডকাপ পরায় আমাকে উপরের দিকে এভাবে ঝুলিয়ে রাখে। তাতে আমি শুধুমাত্র আমার পায়ের 2 পায়ের যে আমি স্পর্শ করতে পারি গ্রাউন্ডে। এবং এরপরে তারা চর থাপ্পড় যেভাবে তাদের মতো করে দেয়া, তারপরে বিচ্ছিন্ন ভাষায় গালাগালি এটা সেটা। এরপরে আমি ক্লাভস করছিলাম, কারণ প্রায় 5-7 মিনিট থাকার পরেই আমি ক্লাভস করছিলাম। আমি বুঝতে পারতেছিলাম যে আমি লস্ট করছি, মানে আমার আস্তে আস্তে রক্ত চলাচলের মানে হচ্ছে। তাই বলতেছি আমি খুব খারাপ লাগতেছে এবং আমার মানে হচ্ছে। সাথে সাথে আমাকে আবার 2 চর দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন দেখলো যে আমার ওই সেন্স চলে গেছে, তখন আমাকে মাটিতে ফেলে দিলে ধরাধরি করে আমাকে আবার ওদের যে লকআপে নিয়ে আসার পরে রাতে আমি আসলে প্রচণ্ডভাবে ফিল করি আমার বুকে ব্যথা। যখন আমি সেন্স ফেরত আসে
তখন তারা আমাকে আইসিইউতে নিয়ে যায় ঢাকা মেডিকেলের। আমি টয়লেটে যাব, তখন টয়লেটটা খোলা রাখতে হবে, ওপেন টয়লেটে আমাকে বসতে হবে, টয়লেটে ওপেন রাখা, মানে এখানে আপনি কোনো প্রাইভেসির তো কোনো সুযোগ নেই। আপনি গোসল করবেন বা টয়লেট করবেন, আপনার টয়লেট ওপেন রাখতে হবে। ঘুমাইতে দিবে না আপনাকে কোনো রকমে। আপনি এই যে তারা তো বাই রোটেশন ডিউটি করে, আপনাকে ঘুমাতে দেবে না। ধরেন মানে একটা লোক যদি 5 থেকে 7 দিন না ঘুমায়, আপনি বসে বসে ঘুমাবেন, আর তারা তো যাচ্ছে আসতেছে, গালাগালি করছে, প্রতিনিয়ত বকাবকি করতেছে এবং আপনাকে ধমকাচ্ছে, যেটা কি করছেন ওইটা করছেন, আপনাকে একটু পরে ক্রসফায়ার দেওয়া হবে। মানে এই যে মূর্তমান আতঙ্ক, আপনি বিভীষিকাময় যে পরিস্থিতি, এই এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র যারা এটা ফেস করেছে, এই 2টা ক্রসফায়ার দিয়ে আসলাম, এই জাতীয় গল্প। আপনার ইচ্ছা কি, শেষ ইচ্ছা কি, কোনো কিছু খাইতে ইচ্ছা করে কিনা আপনার? আপনি নামাজ পড়বেন, এই তাকে দাও, উজুর পানি দাও, টয়লেট যান, নামাজ পড়ে নেন, আপনারও তো একটা শেষ ইচ্ছে থাকতে পারে। বিভিন্ন অভিযোগে তাকে ৪৫টি মামলায় ৪৫০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। এসি জুয়েল রানা তাকে বলেন, আপনাকে বাংলাদেশের পুলিশের হিউম্যান রাইটস শেখানো হবে। আমাকে যখন ঝুলিয়ে রাখা হলো, ঝুলিয়ে রাখার পরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো এর আগেই তারা তথ্য নিয়েছে আমার কাছ থেকে, আপনি তো মাস্টার্স করেছেন হিউম্যান রাইটসে, আপনাকে বাংলাদেশের হিউম্যান রাইটস শেখাবো, যে পুলিশ কিভাবে হিউম্যান রাইটস এনশিওর করে। প্রায় 6.5 মাস আমি জেলে থাকি। তাই জেলে থাকার এরপর তো অর্থনৈতিক একটা বিষয় থাকেই। আপনাকে বলবে যে আপনাকে টর্চার করা হবে না, এই মর্মে অর্থ নেওয়া হবে, কিন্তু টর্চারে কিন্তু আপনাকে কমতি হবে না। আপনাকে বলা হবে আর মামলা দেয়া হবে না, কিন্তু এবং মামলা সহজ করে দেয়া হবে, কিন্তু তারা যা করার তাই করবে। এবং সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে আপনাকে যেভাবে পরিবারকে ভয় দিয়ে যত টাকা যেভাবে নেওয়া যায়, আর স্বাভাবিকভাবে ক্রসফায়ারের যে বিভীষিকাময় থ্রেট পরিবারের কাছে, এটা তো অনবরত আসছে। এরপরে 6.5 মাস যখন জেলে ছিলাম, জেলে তো মানে আমাকে কোনো প্রথম 1 মাস আমাকে কারোর সাথে দেখা করতে দেওয়া হতো না। আমাকে কাশিমপুর হাই সিকিউরিটি সেল 4-এ, যে জেল 4-এ রাখা হলো, যে এত মামলার আসামি, আপনার এই ঈদ গেল, কোরবানি গেল, অথচ আমাকে কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি, কারণ এতগুলো মামলার আসামি, তাকে দেখা করা যাবে না। পুলিশ জেলখানা এটা আলাদা একটা মানে ডিপার্টমেন্ট দুইটা, কিন্তু এরা সব কেমন যেন একটা চেইনে ছিল। বিএনপি বা বিরোধী দলীয় কোনো নেতাকর্মী হলে তার ট্রিটমেন্টটা ডিফারেন্ট। আমার পাশে আমি যখন মিন্টু রোডে ডিবি হেফাজতে ছিলাম, খুনের মামলার আসামি, তাদের যে ট্রিটমেন্ট, তাদের বাসা থেকে খাবার দিচ্ছে, তারা খাচ্ছে, তারা আলাদা ট্রিটমেন্ট। আর আমি একজন প্রফেশনাল হয়েও, একজন আইনজীবী হয়েও, আমার ট্রিটমেন্ট হলো মানে সবচেয়ে দুনিয়ার খারাপ একটা মানুষ যদি ট্রিটমেন্ট পায় সেটা। নির্যাতনের মাত্রা এত বেড়ে গিয়েছিল, তার নিজের নাম এমনকি বাবার নামও মনে করতে পারতেন না ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া। এরপরে তো একটা সময় হলো যে আমি কথা ভুলে যেতাম। মানে আমাকে কোর্টে একবার জিজ্ঞাসা করা হলো, মানে প্রায় 20-25 দিন পরে আমার সব বন্ধুরা, কোর্টের সিনিয়ররা, তারা আসলেন, তারা কোর্টে সাবমিশন রাখছিলেন আমার পক্ষে। তখন আমাকে কোর্ট জিজ্ঞেস করছে, আপনার সদস্য নাম্বার কত? স্টিল আমি বলতে পারি 8476 ঢাকা বারের আমার মেম্বারশিপ। আমি বলতে পারছি না, আমি আমার ভাইয়ের নাম ভুলে গেছি, এবং এটা মানে রিগেইন করতে আমাকে 1 থেকে 1.5 বছর সময় লেগেছে। হঠাৎ করে আমি নাম ভুলে যেতাম। আমি দেখা গেল আমি আমার বাবার নাম আমি মানে চিন্তা করতে হচ্ছে, যে মানে যে ট্রমা যেটাকে বলে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার যখন টুগেদার হয়, তখন এক হলে আপনার সামনে, এক হলে আপনি কার্ডিয়াক অ্যারেস্ট করবেন, স্ট্রোক করবেন, প্যারালাইজড হবেন,
মানে এটা নর্মাল, এবং এই প্রসেসে যদি যায় অটো একটা লোক মারা যেতে পারে। জাকারিয়া বলেন, তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ তার পরিবারকে প্রস্তাব দিয়েছিল পুলিশ যেভাবে বলে সেভাবে সব মেনে নিলে মামলা ও নির্যাতন বন্ধ হয়ে যাবে। তো আমার আসলে একটা সময় অবস্থা হলো যে আমার শরীর আর চলতে ছিল না। তখন আমি কোর্টে যখন আসলাম, কোর্টে আসার পরে ইভেন দো তৎকালীন সময় বিকাশ নামক এক সিএমএম ছিল, তো আমার আব্বাও অ্যাডভোকেট, আমিও এই প্রফেশনে। আমি 2006-এ অ্যাডভোকেট হিসেবে এনরোলড হই, পরে আমি ব্যারিস্টার হই। সো আমার আব্বা রীতিমতো সে মানে চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করলো, সে অনশনে বসলেন, তাকে ওখান থেকে আওয়ামী লীগের লোকজন খুব বাজেভাবে ওখান থেকে উঠিয়ে দিল, সে কোর্টে দৌড়াদৌড়ি করছে। তারা বলল যে আপনি আপনার ছেলেকে বলেন আমরা যেভাবে বলি সেইভাবে চলতে, তাহলে তো আর তার সমস্যা নাই। এবং সেই কথাটা বিকাশ, সিএমএম বিকাশ আমার বাবাকে বলেছেন। তবে 20-21 দিন পরে, মানে এরপরে আমাকে বিভিন্ন থানায় থানায় যখন নিয়ে যায়, তখন ওই সব জায়গায় রুটিন যে বিষয়গুলো হয়েছে ওই সব সময় তখন আর ফিজিক্যাল টর্চারটা আমার হয় নাই। কিন্তু প্রথম 20-21 দিন মানে এমন কোনো রাত নেই যেখানে আমাকে আসলে তাদের এই বিভৎস চেহারাগুলো আমাকে দেখতে হয় নাই। চর থাপ্পড়, এবং একটা প্রফেশনাল মানুষ যদি এরা মানে কি বলে একজন সিপাহি বা একজন সাব ইন্সপেক্টর, তারা এসে যদি আপনাকে কোনো কারণ ছাড়া যদি চর দেয়, কোনো কারণ ছাড়া আপনি চেয়ারের উপর একটা লাথি দিল, এটার আপনি দেশে কোনো আইনের শাসন ছিল না অভিযোগ করে সাবেক এই ছাত্র নেতা মোহাম্মদ গোলাম জাকারিয়া বলেন, আইন, হাসিনা ও আওয়ামী লীগ এই তিনের সঙ্গে কোনো প্রশ্ন চলে না। বাংলাদেশের সংবিধান আপনাকে এক্সপার্ট দ্য কনস্টিটিউশন যে রাইটসগুলো দিয়েছে ওগুলা হাসিনা রুলস দ্বারা বার্ড হয়েছে। দেশে তো হাসিনা তন্ত্র চলেছে, শাসনতন্ত্র তো নয়। কোনো আইনের বালাই ছিল? শেখ হাসিনার আওয়ামী লীগ, আপনার বাড়ি যদি কারো ধরেন গোপালগঞ্জে হয়েছে, আর আপনি একজন মানে একটা যে কোনো আইনসিদ্ধ কাজে যাচ্ছেন, আর সে জাস্ট বাড়ি গোপালগঞ্জ, সে আওয়ামী লীগ করে, ওই আইন ওটি আপনি বলতে পারবেন আপনি আইনের মধ্য থেকে যাচ্ছেন, ওখানে ওই আইন চলবে যেটা হাসিনার তন্ত্রে চলে, যেটা আওয়ামী তন্ত্র ছাত্রলীগ তন্ত্র চালায়। এখানে আইন প্রসঙ্গ নিয়ে তো কোনো কথার সুযোগটা নাই। অ্যাবসলিউটলি একটি দেশ ছিল যেই দেশে একজন শাসক ছিলেন যার নাম হাসিনা, যে কোনো শাসনতন্ত্র, কোনো রুল, বিধি, নিয়ম, কানুন এর তোয়াক্কা কখনো করেন নাই। উনি যেটা চেয়েছেন উনি সেটা করেছেন, এবং ওনার একটা লেসপন্সার গ্রুপ উনি তৈরি করেছেন একদম টপ টু বটম। আপনি বলেন হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, একদম এক্সিকিউটিভ লেভেলে বলেন, আপনি কোর্ট, লোয়ার কোর্ট বলেন, আর পুলিশ প্রশাসনকে বাদই দিলেন। এখানে কোনো বিধিবিধান, ডাইরেক্ট গুলি করে দিচ্ছে, ডাইরেক্ট আপনাকে গুলি করে দিচ্ছে। আপনার অপরাধ আপনি শেখ হাসিনাকে পছন্দ করেন না, বা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, আপনি শেখ মুজিব নিয়ে একটি মন্তব্য করেছেন, এই জন্য আপনি মারা আওয়ামী লীগের জন্য হালাল। তো এখানে কিসের আইন, কিসের কি? ওটা একদম শেখ হাসিনা তন্ত্র। একটা মানুষকে 45টা মামলায় 450 দিনের রিমান্ডের দরখাস্ত দেবে উম্মাদ ফ্যাসিস্ট ছাড়া, এটা কি সম্ভব? এটা হিরোক্রেজের রাজার দেশে সম্ভব। এখানে আইনের কোনো তোয়াক্কা আছে? চিফ জাস্টিস, তাকে যদি আপনারা জানেন সাংবাদিকরা, ডিজিএফআই তাকে যদি চড়থাপ্পড় দেয় সাবেক চিফ জাস্টিসকে, এটাকে আপনি কি বলবেন? আপনি যদি দেখেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি খালাস দিলেন, সেই বিচারক মহোদয় দেশে থাকতে পারে নাই। আইন আর হাসিনা আর আওয়ামী লীগ, এইটা আসলে কোনো ক্রমে আপনি এটার সাথে কোনো কোশ্চেন করার সুযোগ নেই।
ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার জন্য বিচার করা। মানুষ কতগুলো লাশ, রাজপথে ১৬০০ মতো লাশ পড়েছে। আপনি যে ভিডিওগুলো যখন দেখি, এই বিভৎসতা, এটা নারকীয়। মানে একটা মানুষের মধ্যে কত পৈশাসিকতা থাকলে ছোট্ট ছোট ছেলে মেয়েকে গুলি করে মারতে পারে, কি তার ক্ষমতায় থাকতে হবে? বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে আপনি এমন পিশাচ ২-১টা হয়তো বা পাবেন, যে শেখ হাসিনা নামক এক পিশাচ বাংলাদেশে ছিল। কোনো আইন কানুন নেই। আপনারা বাংলাদেশে বেঁচে ছিলেন, এটা আসলে আল্লাহর অশেষ মেহেরবানি। ক্ষমতার জন্য তাকে, সে যদি মানে ক্ষমতায় সে যদি মনে করত যে বাংলাদেশের 18 কোটি মানুষের জাস্ট তার সাথে 1-1.5 কোটি যা আছে এর বাদে সবাই মেরে ফেলতে হবে, যদি সে ফিল করতো, মেরে ফেলার ক্ষমতা তার ছিল, মানসিক ক্ষমতা। উম্মাদ, আমি অলওয়েজ, সবসময় আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। সেই হিসেবে বাংলাদেশ সরকারের উচিত তাকে ফেরত এনে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার বিপরীতে তাকে ট্রায়াল করা, এবং অবশ্যই সে তার আত্মপক্ষের সুযোগ সে পাবে, এবং সেক্ষেত্রে বিচারে, নিরপেক্ষ তদন্তে, নিরপেক্ষ বিচারে যে শাস্তি হবে সেই শাস্তি তাকে দেয়া উচিত, এবং সরকার এ ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ নেবে। আমি বলবো না যে শেখ হাসিনাকে এনে ফায়ারিং স্কোয়াডে দিয়ে বা যে কোনো ওপেন স্পেসে ঝুলিয়ে মেরে ফেলা। নো, দেশে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। দেশে কনস্টিটিউশন অ্যাজ পার দ্য ল তাকে ট্রায়াল করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে, বিচারে যে শাস্তি হবে সেই শাস্তি তাকে দিতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, কালবেলা।